রিয়া তার ভাই রাকেশের সঙ্গে বাস করে। রিয়া দেখতে ভীষণ সুন্দর এবং আকর্ষণীয় ছিল। সে একদিন ট্রেনে করে কাশ্মীরে ঘুরতে যাচ্ছে, এমন সময় তার সঙ্গে রাজু নামে একটি ছেলের সাক্ষাৎ হয়। প্রথম দেখাতেই রাজু রিয়াকে পছন্দ করে ফেলে, আর 1 মাসের মধ্যেই তারা বিয়ে করবে বলে সিদ্ধান্ত নেয়। রাজু রিয়াকে বিয়ে করে নিজের বাড়িতে নিয়ে যায়। ভীষণ সুন্দরী এবং মিষ্টি দেখতে বৌমা পেয়ে রাজুর মা কমলা দেবী এবং বাবা স্বপন বাবু আহ্লাদে আটখানা, তাই তারা রিয়াকে ভীষণ পরিমাণে ভালোবাসে। বিয়ের পরে একদিন, রাজু, রিয়া, তোদের তো বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়ে গেল, কিন্তু তোরা এখনো হানিমুন করতে যাসনি। তাই আজকে রাত্রিবেলা তোরা দুজনে মিলে সিমলার উদ্দেশ্যে বেরিয়ে পড়। নতুন বউকে নিয়ে ঘুরে আয়, দেখবি মন ভালো হয়ে যাবে। হ্যাঁ কমলা, একদম ঠিক কথাই বলেছো। আমিও বিয়ের পর প্রথম কমলাকে নিয়ে সিমলাতেই গিয়েছিলাম। আমি তো রিয়াকে ঘুরতে যাওয়ার কথা বলেছি, সেই জন্য গাড়িও তো বুক করে নিয়েছি। কিন্তু মা দেখো, রিয়া একদম তোমাদেরকে ছেড়ে কোথাও ঘুরতে যেতে চাইছে না। ও বলছে ও যদি এখন এই সংসার ছেড়ে ঘুরতে চলে যায় তাহলে তোমাদের কে খেয়াল রাখবে। হ্যাঁ, আমি একদম ঠিক কথাই বলেছি। কারণ বিয়ের পরে যখন আমি এই সংসারে এসেছি তখন মা আর বাবার হাঁটুতে ব্যথার জন্য তেল মালিশ আমি করি। তাই এখন যদি আমি ঘুরতে যাই তাহলে ওনাদের হাঁটুতে তেল মালিশ করে দেওয়ার মতো কেউ থাকবে না। আর আমি একটা শর্তেই সিমলাতে ঘুরতে যেতে পারি, যদি আমাদের শাশুড়ি মা আর শ্বশুর মশাই আমাদের সঙ্গে যান তবে আমরা হানিমুনে যাব। রিয়ার এমন মিষ্টি মিষ্টি কথা শুনে আর নিজেদের প্রতি খেয়াল দেখে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই দুজনেই খুবই খুশি হয়। নতুন বৌমা, তোমার কথা শুনে খুব ভালো করেই বোঝা যাচ্ছে তুমি আমাদেরকে নিয়ে কতটা চিন্তা করো। তবে তুমি একদম দুশ্চিন্তা করো না, আমি আর তোমার বাবা ঠিক বাড়িতে একা একা থাকতে পারবো। আর হানিমুন করতে গেলে কাউকে সঙ্গে করে নিয়ে যেতে নেই। আর রাজু, তুই বেকার বেকার গাড়ি বুক করেছিস কেন? তোরা তো ট্রেনে করেই সিমলা যেতে পারিস। মা, আমাকে রিয়া বললো যে ও গাড়ি করে ঘুরতে যাবে, সেই জন্য আমি গাড়ি বুক করেছি। তা না হলে তো আমি ট্রেনের টিকিট কেটেও টিকিটটা ক্যান্সেল করে দিলাম। আসলে আমার ট্রেনে ট্রাভেল করতে ভীষণ সমস্যা হয়। আমি যখন ট্রেনে করে কাশ্মীরে গিয়েছিলাম তখন আপনার ছেলের সঙ্গে আমার দেখা হয়েছিল, কিন্তু তখন ট্রেনে উঠে আমার প্রচন্ড পরিমাণে বমি হয়েছে। তাই কাশ্মীরের যাত্রাটা আমার ভীষণ খারাপ গেছে। আমি তাই রাজুকে বলেছি যে আমরা গাড়ি করেই সিমলা যাব। আর বেশি দেরি না করে সেদিন রাত্রিবেলাতেই শ্বশুর শাশুড়ির অনুমতি নিয়ে রিয়া রাজুর সঙ্গে গাড়িতে করে সিমলার উদ্দেশ্যে রওনা দেয়। তারা দুজনেই রাস্তার এই যাত্রাটা বেশ মনোরম ভাবে উপভোগ করতে থাকে। রাজু গাড়িতে হালকা হালকা গান চালিয়ে দেয়। তোমাকে বিয়ে করে আমি নিজেকে খুব লাকি মনে করি রিয়া। তোমাকে দেখতে ভীষণ সুন্দর, আর বিশেষ করে তোমার দুটো চোখ খুব মায়াবী। থাক থাক, আমার রূপের আর বেশি প্রশংসা করতে হবে না। আমার যদি নজর লেগে যায় তখন কি হবে? তুমি গাড়ি বুক করেছো ঠিক আছে, কিন্তু গাড়ি ড্রাইভ করার জন্য ড্রাইভার নিতে পারতে। নিজে নিজে ড্রাইভ করতে গেলে কেন? তুমি বুঝতে পারছো না কেন? আমি যদি ড্রাইভার দিয়ে গাড়ি ড্রাইভ করতাম তাহলে আমরা এত সুন্দর মুহূর্তে একা একা কাটাতে পারতাম না। সেই জন্য আমি নিজেই ড্রাইভ করছি। কেন, তোমার আবার ড্রাইভিং এর উপর ভরসা নেই নাকি? আরে আমি সে কথা একবারও বলেছি নাকি? এই রাজু, শোনো না, আমার না ভীষণ জোরে টয়লেট পেয়েছে, আর এখন সিমলা পৌঁছাতে গোটা রাত বাকি। আমি আর টয়লেট চেপে রাখতে পারবো না। তুমি গাড়িটা একটু সাইড করো না, আমি টয়লেট করে নিই, তারপর আবার ড্রাইভিং করবে। আরে ঠিক আছে, এরকম করে বলছো কেন? আমি এক্ষুনি ঝোপের সাইডে গাড়িটা দাঁড় করাচ্ছি, তারপর না হয় তুমি নেমে বাথরুম করে নিও, ঠিক আছে? কিছুক্ষণের মধ্যেই রাজু তাদের গাড়িটা ঝোপের ধারে দাঁড় করায়। রিয়া রাজুর সঙ্গে গিয়ে ফ্রেশ হয়ে টয়লেট করে আসে। রাজু আবার গাড়ি ড্রাইভিং করতে শুরু করে দেয়। তারা দুজনে আবার মনের সুখে গল্প করছে। এমন সময় রাজু গাড়িতে ব্রেক দিতে যাবে, তখনই সে দেখে যে গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। তাই রাজু এবং রিয়া ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর তারা ভয়ে ঘামতে শুরু করে। এ কি, মনে হচ্ছে আমাদের গাড়ির ব্রেক ফেল হয়ে গেছে। রিয়া, এটা কি করে সম্ভব? আমি যতবার ব্রেক দিচ্ছি কিছুতেই গাড়ি থামতে চাইছে না। আমরা কি বিপদে পড়লাম? এ আবার তুমি কেমন কথা বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? গাড়িতে যদি ব্রেক না দেওয়া যায় তাহলে আমরা তো মারা যাব। আমি তো বাড়ি থেকে বেরোনোর সময় ভালো করে গাড়ি চেক করে নিয়েছিলাম, কিন্তু কিভাবে এই গাড়ি ব্রেক ফেল হয়ে গেল আমি তো কিছুই বুঝতে পারছি না। রিয়া, এই গাড়ি কিছুতেই দাঁড়াতে চাইছে না। যে গাড়িতে ব্রেক লাগছে না সেটা তোমার সমস্যা, আমার তাতে কিছু যায় আসে না। রাজু, গাড়ির ব্রেক ফেল হয়ে তুমি মরলে মরতেই পারো, কিন্তু আমি আমার জীবন শেষ করতে পারবো না। এই আমি চলন্ত গাড়ি থেকে ঝাঁপ দিলাম। রিয়ার কথা রাজু বুঝে ওঠার আগেই রিয়া চলন্ত গাড়ি থেকে রাস্তায় ঝাঁপ দেয়। ফলে সে প্রাণে বেঁচে গেলেও রাজু গাড়ি নিয়ে গিয়ে একটা উঁচু খাদ থেকে নিচে পড়ে যায়, আর সঙ্গে সঙ্গে সেই গাড়ি ব্লাস্ট করে। ফলে রাজু সেখানেই মৃত্যুবরণ করে। আসলে রিয়া এবং তার ভাই দুজনে পরিকল্পনা করে রাজুর গাড়িটার ব্রেক ফেল করিয়েছিল। রাজু যখন গাড়ি দাঁড় করিয়ে রিয়াকে নিয়ে টয়লেটের দিকে যায়, তখনই ঝোপের মধ্যে লুকিয়ে থাকা রাকেশ বেরিয়ে এসে রাজুর গাড়ির ব্রেক ফেল করে দেয়। তাই রাজুকে অকালে নিজের প্রাণ হারাতে হয়। আসলে অ্যাক্সিডেন্ট হওয়ার 2 দিন আগে, ভাই
তোকে যে কাজটা বললাম তুই ঠিকঠাক করে করতে পারবি তো? দেখিস তুই যেন কোনোভাবে ধরা না পড়িস, না হলে আমাদের প্ল্যান যদি সকলের সামনে চলে আসে তাহলে পুলিশ আমাদের ধরে নিয়ে যাবে। আরে দিদি, তুই চিন্তা করছিস কেন? তুই তো ভালো করেই জানিস আমি দাগি ক্রিমিনাল, তাই গা ঢাকা দিয়ে বিভিন্ন শহরে শহরে ঘুরে বেড়াই। তাই আমার কাজের উপর তুই একদম ভরসা রাখতে পারিস। তোর বরকে পেপে দিয়ে চেপে দেবো, তারপরও সমস্ত সম্পত্তি নিয়ে আমি আর তুই রাজ করবো। তুই একদম ঠিক কথা বলেছিস ভাই। এভাবে অ্যাক্সিডেন্টের পর যখন রিয়ার জ্ঞান ফিরে আসে তখন সে দেখে যে নিকটবর্তী চিকিৎসা কেন্দ্রে তাকে ভর্তি করা হয়েছে, আর তার সামনে শাশুড়ি মা এবং শ্বশুর মশাই অনেকগুলো পুলিশ অফিসারকে নিয়ে দাঁড়িয়ে আছে। এই দেখে রিয়া সঙ্গে সঙ্গে কান্নাকাটি করার নাটক শুরু করে দেয়। বাবা, মা, আমার জীবনে অনেক বড় ক্ষতি হয়ে গেল। বিয়ে হয়েছে 1 সপ্তাহ হয়নি, আমি আমার স্বামীকে হারিয়ে ফেললাম। আমার মনটা প্রথম থেকেই কেমন ঘাবড়াচ্ছিল, সেই কারণে আমি হানিমুনেও যেতে চাইছিলাম না। আচ্ছা, অ্যাক্সিডেন্টের সময় আপনি তো রাজুবাবুর সাথে গাড়িতে ছিলেন, সেই সময় আসল কি ঘটনা ঘটেছিল আপনি আমাদের বর্ণনা করে বলতে পারবেন? কারণ আমাদের একজন আই উইটনেস দরকার। রাজুবাবুর মৃত্যু নিতান্তই একটা দুর্ঘটনা হতে পারে না, সুতরাং আমরা অপরাধীকে খুঁজে বের করবই। রিয়া পুলিশের কথা শুনে ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়, আর সেই মুহূর্তে সে কথা ঘুরিয়ে বলে, অপরাধী? এসব আপনারা কি বলছেন? আমার মাথায় ভীষণ ব্যথা করছে। আমি এখন আপনাদের কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারবো না। আমার চোখ একেবারে বন্ধ হয়ে আসছে। উফ, মাথায় আঘাত লাগার কারণে মাথা প্রচন্ড যন্ত্রণা করছে। থাক পুলিশ বাবু, আমার বৌমাকে আর জেরা করতে হবে না, কারণ ও একেই নিজের স্বামীকে হারিয়ে পাগল পাগল হয়ে গেছে। আর আমরা আমাদের ছেলেকে হারানোর পর আমাদের বৌমাকে আর হারাতে চাই না। আমরা বুড়ো বুড়ি আমাদের বিধবা বৌমাকে নিয়েই সংসার করতে চাই। এর ফলে পুলিশ আর রিয়াকে কোনো প্রশ্ন করে না। রিয়া বিধবা অবস্থায় নিজের ভাইকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকতে শুরু করে। রাজু মারা যাওয়ার 1 মাসও কাটতে পারে না, তারই মধ্যে রিয়া নিজের রং পাল্টে দেয়। এমনকি শাশুড়ি মা এবং শ্বশুর মশাইয়ের সামনে বসে রিয়া তার ভাই রাকেশের সঙ্গে মদ পান করা শুরু করে, আর তার সাথে সাথে যখন তখন তারা সিগারেটও খেতে থাকে। নিজের বিধবা বৌমা এবং তার ভাইকে এরকম ভাবে নেশা করতে দেখে কমলা দেবী আর স্বপন বাবু ভীষণ পরিমাণে উত্ত্যক্ত হয়ে ওঠে। একই বৌমা, আমার ছেলে মারা গেছে 1 মাসও হয়নি, আর তুমি তোমার রূপ পরিবর্তন করে নিলে? নিজের বদমাইশ ভাইকে নিয়ে আমাদের বাড়িতে বসে বসে নেশা করছো, আর সেই সাথে সিগারেট টানছো। ছি, তোমার থেকে এরকম ব্যবহার আশা করা যায় না। এই বুড়ি, একদম বেশি বেশি কথা বলবি না। তুই আমাকে আর আমার ভাইকে অনেক জ্বালাচ্ছিস। আর শোন, তোর মরা ছেলে আমার নামে অনেক সম্পত্তি রেখে গেছে, সেই টাকা খরচা করে আমি আর আমার ভাই মদ খাচ্ছি আর সিগারেট খাচ্ছি, তাতে তোর বাবার কি রে? আরে দিদি, তোর বুড়ি শাশুড়ি আর বুড়ো শ্বশুর মশাইয়ের মনে হয় আমাদের মতো মদ খেতে ইচ্ছে করছে আর সিগারেটও টানতে ইচ্ছে করছে। কি হলো মাসিমা, একটা ব্যাগ বানিয়ে দেবো নাকি? মদ খাবেন? আমাদের সামনে এত লজ্জা পাওয়ার কি আছে? আমরা তো নিজেরই মানুষ। রিয়া এবং রাকেশের এই সমস্ত কথা শুনে বুড়ো বুড়ি নিজেদেরকে ঠিক রাখতে পারে না। তারা দুজনে মিলে রিয়া এবং রাকেশের গালে জোরে জোরে থাপ্পড় মারে, ফলে তারাও কমলা দেবী আর স্বপন বাবুকে মারার জন্য তেড়ে যায়। এই বদমাইশ বুড়ি আমাকে থাপ্পড় মেরে আমার সব নেশা কাটিয়ে দিল। এই ভাই, আমার জন্য একটা পেগ বানিয়ে দিত, ততক্ষণে আমি এই বুড়িকেও ছেলের কাছে পাঠিয়ে দিই। কিছুদিন আগে ইচ্ছা করে গাড়িতে ব্রেক ফেল করে এর ছেলেকে মেরেছি, এখন এই চাকু দিয়ে কুপিয়ে এই বুড়িকে মারবো। বিধবা বৌমার মুখে সত্যি কথা শুনে কমলা দেবী কান্নায় ভেঙে পড়ে। সে কিছুতেই এই ভয়ঙ্কর সত্যি মেনে নিতে পারে না। এমনকি স্বপন বাবুও কান্নাকাটি করতে থাকে। খুনি বৌমা, তার মানে তুমি আমার ছেলেকে মেরে ফেলেছো আর আমাদের সামনে ভালো মানুষের নাটক করে গেছো? আমি কেন আমার ছেলের সঙ্গে তোমাকে বিয়ে দিতে গেলাম কে জানে। তোমার সুন্দর রূপের জালে তুমি আমাদেরকে ফাঁসিয়েছো, আর সেই কারণে আমরা আমাদের ছেলেকে অকালে হারিয়ে ফেললাম। যা করেছি বেশ করেছি, আর সবকিছু আমি আর আমার ভাই টাকার লোভেই করেছি। আর তোর বড়লোক ছেলে আমার সঙ্গে কলেজে পড়তো, ও আমার থেকে 2 বছরের সিনিয়র ছিল, কিন্তু ওর সঙ্গে কলেজে আমার কোনোদিনও দেখা হয়নি। যখন আমরা কাশ্মীরে যাচ্ছিলাম তখন রাজুর সঙ্গে আমার দেখা হয়, কিন্তু রাজু আমাকে চিনতে পারেনি, তাই আমি তখনই তোর ছেলেকে মেরে ওর টাকা হাতিয়ে নেবার প্ল্যান করে নিয়েছিলাম। ছি 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 ছি, তোমাকে আমার ছেলে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছিল, আর তুমি ওর ভালোবাসার এই প্রতিদান দিলে? আমাকে ছেড়ে দাও বলছি, আমি সব ঘটনা এখনই পুলিশকে জানাবো। আরে বুড়ি, তার আগে তোকে আর তোর বরকে আমরা মরা জামাইবাবুর কাছে পাঠিয়ে দেবো। এই বলে রিয়া এবং রাকেশ কমলা দেবী এবং স্বপন বাবুকে মারধর করতে যাবে এমন সময় তাদের দরজায় টোকা পড়ে, আর বাইরে থেকে পুলিশের গলার আওয়াজ পাওয়া যায়। পুলিশের আওয়াজ পেয়ে রিয়া এবং রাকেশ ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। এই দিদি, এখন আবার পুলিশ কেন আসতে গেল রে? আমাদেরকে ধরে নিয়ে যেতে আসেনি তো? আমার তো খুব ভয় করছে রে দিদি। আরে এত ভয় পাচ্ছিস কেন? রাজু মোড়ে সেই কবে ভূত হয়ে গেছে, আর ওকে যে আমরা মেরেছি তার তো কোনো প্রমাণ পর্যন্ত নেই। সুতরাং যা, চুপচাপ গিয়ে স্বাভাবিকভাবে দরজা খোল। হয়তো আমাদের খবর নিতে এসেছে আমরা কেমন আছি।
রাকেশ এবং রিয়া স্বাভাবিকভাবে দরজা খোলে আর দরজার বাইরে পুলিশের সঙ্গে রাজুকে দাঁড়িয়ে থাকতে দেখে তারা দুজনেই ভীষণ পরিমাণে ভয় পেয়ে যায়। তারা নিজের চোখে বিশ্বাস করতে পারে না যে মৃত রাজু আবার বেঁচে কিভাবে ফিরে আসতে পারে। কি হলো রিয়া, আমি প্রাণে বেঁচে গেছি দেখে অবাক হয়ে যাচ্ছ তাই তো? খুব ভালো মতোই তো আমাকে মেরে ফেলার প্ল্যান করেছিলে বলো, সেই জন্যই তো আমাকে মিথ্যা প্রেমের জালে ফাঁসিয়েছো তাই তো? তুমি যেমন নিজে প্রাণে বাঁচার জন্য গাড়ি থেকে ঝাঁপ দিয়েছিলে, ঠিক তেমন ভাবে গাড়ি এগিয়ে যাওয়ার পরে আমিও গাড়ি থেকে ঝাঁপ দিই, তাই আমি প্রাণে বেঁচে গিয়েছিলাম। না না, এটা কি করে সম্ভব? আমি আর আমার ভাই দুজনে ভালো মতোই গাড়ির ব্রেক ফেল করে দিয়েছিলাম, আর আমার প্ল্যান অনুযায়ী আমার ভাই এই কাজটা করেছিল। আমাদের প্ল্যান কিছুতেই ফেল হতে পারে না। রিয়ার মুখে সব সত্যি কথা শুনে পুলিশের আর কোনো সন্দেহ থাকে না। আপনি যখন হসপিটালে শুয়ে আমার প্রশ্নের উত্তর দিতে চাইছিলেন না, তখনই আপনার উপর সন্দেহ হয়েছিল রিয়া, কিন্তু আপনি যেহেতু অসুস্থ তাই আমি আপনাকে জোর করতে পারিনি। কিন্তু কিছুদিন আগে রাজুবাবু আহত অবস্থায় আমাদের পুলিশ স্টেশনে এসে হাজির হয় আর সব ঘটনা জানাই, সেই জন্যই আমি আর আপনার ভাইকে এবার অ্যারেস্ট করতে বাধ্য হচ্ছি। এই বলে পুলিশ অফিসার রাজু এবং রিয়াকে অ্যারেস্ট করে। এর আগেও খুনি রিয়া অনেককেই এরকম ভাবে নিজের প্রেমের জালে ফাঁসিয়ে তাদেরকে মেরে ফেলেছে আর তাদের সমস্ত সম্পত্তি হাতিয়ে নিয়েছে। আর এরকম ভাবে সম্পত্তি হাতানো হয়ে গেলে তারা নিজেদের থাকার এলাকা বদলে নেয়। পুলিশ অফিসার খুনি রিয়াকে এবং তার ভাইকে আদালতে পেশ করে। এরকম ভাবে অনেক নিষ্পাপ পুরুষদের খুন করার জন্য দাগী আসামি রিয়া এবং তার ভাইয়ের ফাঁসির সাজা ঘোষণা করা হয়। রিয়া এবং রাকেশ তাদের উচিত শিক্ষা পেয়ে গেলে রাজু আবার বিয়ে করে তার বাবা মায়ের সঙ্গে সুখে শান্তিতে সংসার করতে শুরু করে। দেবলীনা সবেমাত্র বিয়ে করে তার স্বামী সুমিতের সঙ্গে তার শ্বশুরবাড়ি রাজচন্দ্রপুরে এসে উপস্থিত হয়। ঠিক তখন থেকেই তার শাশুড়ি মা জবা দেবী তাকে রান্নাঘরে গিয়ে রান্না করার কথা বলে। এর ফলে দেবলীনা ভীষণ পরিমাণে বিরক্ত বোধ করে, কিন্তু তবুও তার শাশুড়ি মা তাকে ছেড়ে দেয় না। বাড়ির নতুন বউয়ের দায়িত্ব হলো শ্বশুর বাড়িতে আসার পর রান্নাঘরে গিয়ে রান্না করা, তাই তুমি দেরি না করে এক্ষুনি এসব ভারী লেহেঙ্গা বেনারসি সব খুলে ফেলো, তারপর আমাদের সবাইকে রান্না করে খাওয়াও। আমার আর ভালো লাগে না, বিয়ে করে দেখছি জ্বালা হলো। কোথায় শাশুড়ি মা আমাকে রান্না করে খাওয়াবে, বেশ ভালোভাবে রান্না করে পিৎজা বিরিয়ানি এসব খাওয়াবে তা নয়, এখন আমাকে দিয়ে রান্না করানোর ধান্দা করছে। আরে কি হলো, তুমি হা করে দাঁড়িয়ে কি ভাবছো? শোনো বৌমা, বিয়ের কদিন ধরে ভীষণ পরিমাণে তেল ঝাল মশলা খাওয়া হয়েছে, তাই আজকে আমি ঠিক করেছি আজকে শুধু সাধারণ রুটি আর আলুর তরকারি খাবো, তাই তুমি সবার জন্য রান্না করে নিয়ে এসো, যাও। এই বলে জবা দেবী সেখান থেকে চলে যায়। রুটি করার কথা শুনে দেবলীনা খুবই ভয় পেয়ে যায়, কারণ বিয়ের আগে সে কখনো নিজের হাতে রুটি বানায়নি। এর ফলে শ্বশুরবাড়িতে প্রথমবার রুটি করা নিয়ে সে ভীষণ পরিমাণে চিন্তায় পড়ে। সে তার ঘরে গিয়ে ভালো করে ফ্রেশ হয়, কিন্তু ফ্রেশ হওয়ার পর সে কিছুতেই রান্নাঘরে যেতে চায় না। দেবলীনা চুপচাপ খাটের উপর শুয়ে পড়ে। ঠিক সেই সময় তার ননদ দেবযানী সেখানে চলে আসে। কি হলো বৌদি, তুমি ফ্রেশ হয়ে শুয়ে পড়লে কেন? ওদিকে মা তোমার হাতে রুটি খাবে বলে কখন থেকে অপেক্ষা করছে। তাড়াতাড়ি রান্নাঘরে গিয়ে রুটি বানিয়ে নাও। আর শোনো, আমি কিন্তু আলুর তরকারি খাবো না, আলুতে ভীষণ ফ্যাট থাকে, তাই তুমি আমার রুটির উপর একটু হালকা করে ঘি লাগিয়ে দিও। তুমি যাও, আমি আসছি। আমার ভীষণ কোমরে ব্যথা করছে, তাই একটু রেস্ট করছিলাম। দেবযানী সেখান থেকে চলে যাওয়ার পর দেবলীনা কোনো মতে নিজের ঘর থেকে বেরিয়ে রান্নাঘরের দিকে যায়। সে রুটি বানানোর জন্য ভালো করে আটা মেখে নেয়। আটা মাখা হয়ে গেলে দেবলীনা রুটির লেচি কেটে নেয়। ঠিক এমন সময় দেবলীনার তার হোস্টেল জীবনে রুটি খাওয়ার কথা মনে পড়ে। কিরে দেবলীনা, আজকে তো আমাদের রান্নার মাসি আসেনি, তাহলে রাত্রিবেলা আমরা কি খাবো বলতো? আর এতক্ষণ ধরে আমরা পড়াশোনা করছিলাম, সময়ের কোনো খেয়াল ছিল না, না হলে বাইরের কোনো দোকান থেকে খাবার অর্ডার করে নিতাম। আজকে আমার খুব গরম গরম রুটি আর সোয়াবিনের তরকারি খেতে ইচ্ছা করছে। কালকে মাসি সোয়াবিন রান্না করেছিল, সেটা ফ্রিজে রাখাই আছে, কিন্তু এখন রুটিটা কি করবে? রুটি খাওয়ার কথা শুনে পরমা ভীষণ খুশি হয়, কারণ পরমা বরাবরই গরম গরম ফুলকো রুটি খেতে ভীষণ পরিমাণে পছন্দ করে। আরে আগে আমাকে বলবি তো যে তোর রুটি খেতে ইচ্ছা করছে, তাহলে আমি আগেই রুটি বানিয়ে নিতাম, কারণ আমাদের রাজচন্দ্রপুরে প্রত্যেক ঘরে সবাই রুটি খেতে ভালোবাসে, আর আমি কিন্তু ভালো রুটি বানাতে পারি। তাহলে তো দারুণ ব্যাপার, তাহলে চল আমি তোর সাথে রান্নাঘরে যাই আর তোকে হেল্প করে দিই। তুই আমার জন্য গরম গরম ফুলকো রুটি বানাবি আর তারপর আমি মজা করে খাবো। দুজনে মিলে সেই মুহূর্তে রান্নাঘরে চলে যায়।
পরমা ভালো করে আটা মেখে এবং লেচি কেটে নিয়ে গরম গরম সুন্দর রুটি বানাতে শুরু করে। তাকে এত সুন্দর রুটি বানাতে দেখে দেবলীনা ভীষণ পরিমাণে অবাক হয়। দেবলীনাও তার বন্ধুর মতো রুটি বানানোর চেষ্টা করে, কিন্তু সে ভালো করে গোল রুটি বানাতে পারে না। কোনো মতে টেরা বেঁকা রুটি বেলার পর সে যখন রুটি সেঁকতে শুরু করে তখন তার রুটিগুলো পুড়ে কালো হয়ে যায়। সেই দেখে পরমা ভীষণ পরিমাণে হাসাহাসি করে। আমি রুটিগুলো পুড়িয়ে কালো করে ফেলছি আর তুই সে দেখে হাসছিস? তুই খুব ভালো রুটি বানাস বলে তোর তো দেখছি ভীষণ অহংকার। আরে না না, তুই আমাকে ভুল ভাবছিস। রুটি বানানো আমার কাছে কোনো ব্যাপার নয়, আর সেটা নিয়ে অহংকার করারও কিছু নেই রে। পরমার রুটি বানানো হয়ে গেলে তারা দুই বন্ধু মিলে ভালো করে সোয়াবিনের তরকারি দিয়ে গরম গরম রুটি খায়। এভাবেই দেবলীনার তার বান্ধবীর কথা মনে করতে গিয়ে বেশ অনেকটা সময় কেটে যায়। তার শাশুড়ি মা তাকে খেতে দেওয়ার জন্য তাড়াহুড়ো করতে থাকে, তাই সে বুঝে উঠতে পারে না যে সে এখন কি করবে। পরমা তো বলছিল ওর বাড়ি নাকি রাজচন্দ্রপুরে, আর আমার শ্বশুর বাড়িও তো রাজচন্দ্রপুরে। তার মানে ও নিশ্চয়ই আমার শ্বশুর বাড়ির আশেপাশেই কোথাও থাকে। ওকে একবার ফোন করে দেখি, যদিও আমাকে রুটি বানিয়ে দিতে পারে তাহলে তো খুব ভালো হয়। এই বলে দেবলীনা তার বান্ধবী পরমাকে ফোন করে। পরমা সঙ্গে সঙ্গে তার বান্ধবীর ফোনটা রিসিভ করে। দেবলীনা তাকে তার সমস্যার কথা জানায়। আরে তুই চিন্তা করিস না, আমি আছি তো। আমি শুনে যা বুঝলাম তোর শ্বশুর বাড়ির পাশে আমার বাড়ি, তাই তোকে আমি সব রুটি বানিয়ে দেব। তুই সেই রুটিগুলোকে নিজের বলে চালিয়ে দিবি, ঠিক আছে? আরে সেসব তো ঠিক আছে, কিন্তু তুই রুটিগুলো বানিয়ে আমাকে দিবি কি করে? সারা বাড়িতে লোক ভর্তি, সকলের সামনে দিয়ে যদি আমি তোর কাছে যাই তাহলে তো সবাই আমাদের প্ল্যানটা ধরে ফেলবে। আমি কি করি বলতো? আরে তুই তোর রান্নাঘরে জানালার সামনে দাঁড়িয়ে থাকবি, তারপর আমি রুটি নিয়ে যখন তোর রান্নাঘরে জানালার নিচে যাব তখন আমি শীষ দেব, আর শীষ বাজানোর পর তুই আমাকে একটা ব্যাগ ঝুলিয়ে দিবি। আমি ওই ব্যাগের মধ্যে রুটিগুলো ভরে দেব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাহলে তাই হবে, কিন্তু কেউ যেন জানতে না পারে, কেমন? এভাবে দেবলীনা রান্নাঘরের দরজা বন্ধ করে অধীর আগ্রহে তার বান্ধবীর জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর পরমা দেবলীনাদের রান্নাঘরের সামনে এসে শীষ দিতে শুরু করে। সেই মুহূর্তে দেবলীনা বুঝতে পারে যে তার বান্ধবী রুটি করে নিয়ে চলে এসেছে, তাই দেবলীনা খুবই খুশি হয়। দাঁড়া পরমা, আমি আসছি, আর এক্ষুনি তোকে রান্নাঘরের জানালা দিয়ে ব্যাগ ঝুলিয়ে দিচ্ছি, তারপর তুই আমার ব্যাগের মধ্যে রুটিগুলো দিয়ে দিবি। আরে তুই তাড়াতাড়ি কর, এখানে চারিদিকে লোকজন ঘুরছে। আমাকে সবার চোখের আড়ালে রুটিগুলো ব্যাগের মধ্যে ভরে দিতে হবে। যদি কেউ দেখে নেয় তাহলে কিন্তু কেলেঙ্কারি হয়ে যাবে। দেবলীনা সেই মুহূর্তে রান্নাঘর থেকে একটি ব্যাগ দড়ির মধ্যে বেঁধে নেয় এবং জানালা দিয়ে সেই ব্যাগ নিচে ঝুলিয়ে দেয়। পরমা তার হাতে তৈরি করা রুটিগুলো একটি প্লাস্টিকের মধ্যে ভরে সেই ব্যাগের মধ্যে দিয়ে দেয়। দেবলীনা ধীরে ধীরে সেই ব্যাগ উপরে তুলে নেয়, কিন্তু সে ওই প্যাকেটটা খুলে রুটিগুলোকে দেখার সুযোগ পায় না, কারণ সেই মুহূর্তেই সেখানে তার শাশুড়ি মা চলে আসে। আরে ও বৌমা, তুমি তখন থেকে রান্নাঘরে দরজা বন্ধ করে কি করছো? আমাদের তো খিদে পেয়েছে। তোমাকে দেখছি রুটি করতে বলেই ভুল হয়েছে। আমার আর ভালো লাগে না বাপু। এই শোনো, তাড়াতাড়ি দরজাটা খুলবে তুমি? হ্যাঁ মা, আমার রুটি করা হয়ে গেছে, এক্ষুনি দরজা খুলছি। আসলে কি বলুন তো, আমার না দরজা খুলে রান্না করতে খুব লজ্জা পায়, তাই জন্য আমি দরজা খুলতে পারছিলাম না। কিন্তু এখন আমার রুটি করা হয়ে গেছে, আমি দরজা খুলছি, দাঁড়ান। এই বলে দেবলীনা সঙ্গে সঙ্গে দরজা খুলে দেয়। কিছুক্ষণ পরেই সেই গরম গরম রুটি সকলকে পরিবেশন করার জন্য নিয়ে আসে। দেবলীনা যখন রুটিগুলো পরিবেশন করতে যাবে তখন সে রুটির রং দেখে ভীষণ পরিমাণে অবাক হয়, কারণ প্রত্যেকটা রুটি দেখতে পুরো কালো ছিল এবং একটা রুটিও গোল ছিল না। দেবলীনা কিছুতেই রুটির এরকম পুড়ে কালো হয়ে যাওয়ার কারণ বুঝে উঠতে পারে না। সে মনে মনে তার বান্ধবীর উপর ভীষণ পরিমাণে রেগে যায়। তুমি ঘন্টার পর ঘন্টা ধরে কেমন রুটি রান্না করেছো? প্রত্যেকটা রুটি পুড়ে গিয়ে পুরো কালো হয়ে গেছে। ছি, তুমি কিরকম অপয়া মেয়ে মানুষ! এই নাকি তোমার দরজা খুলে রান্না করতে লজ্জা লাগে, তা তুমি দরজা বন্ধ করে এরকম পোড়া পোড়া রুটি বানিয়েছো। বিশ্বাস করুন মা, আমি ইচ্ছে করে এরকম কালো কালারের রুটি বানাইনি। প্রত্যেকটা রুটি কিভাবে পুড়ে গেল আমি সত্যি বুঝতে পারছি না। কি করে রুটিগুলো পুড়ে গেল আমি জানি না কিছু। একেবারে নাটক করবে না বৌদি, আমি প্রথম থেকেই বুঝতে পারছি তুমি মোটেই রান্নাঘরে ঢুকতে চাইছিলে না। সেই কারণে ইচ্ছে করে তুমি প্রথম দিনেই প্রত্যেকটা রুটিগুলো পুড়িয়ে ফেলেছো, যাতে তোমাকে রান্না করতে না হয়। ভালোই চালাকি বুদ্ধি তোমার, জানো। শোনো, আমি কিছু চালাকি করিনি, কিন্তু এই রুটিগুলো পোড়ার কারণও আমি জানি না।
পোড়ার কারণ জানো না মানেটা কি? এই রুটিগুলো তুমি করেছো, অন্য কেউ তো করেনি। তাহলে তোমারই ভালো করে জানার কথা যে রুটিগুলো কিভাবে পুড়লো। দেবলীনা নিজের মধ্যে আর কোনো কথা চেপে রাখতে পারে না। সে সকলের সামনে তার বান্ধবীকে দিয়ে রুটি বানানোর কথাটা স্বীকার করে। এর ফলে সকলে দেবলীনার কথা শুনে ভীষণ পরিমাণে অবাক হয়। দেবলীনা যে এরকম কাজ করতে পারে তারা কেউ কখনো ভাবতেই পারেনি। তুমি শেষ পর্যন্ত তোমার বান্ধবীকে দিয়ে এরকম পোড়া পোড়া রুটি বানিয়ে নিয়ে আসলে। তোমাকে এই বাড়ির বউ বলতে আমার লজ্জা করছে। এতদিন আমি সংসার করছি, কিন্তু কোনোদিনও এরকম কাজ করব ভাবতেই পারিনি। তুমি এই বাড়িতে এসে একদিনেই এত বড় একটা মিথ্যা ফাঁদ পেতে আমাদের ফাঁসালে। দেবলীনা সেই মুহূর্তে তার বান্ধবীকে ফোন করে, কিন্তু পরমা কিছুতেই তার ফোন ধরতে চায় না। এর ফলে দেবলীনা ভীষণ পরিমাণে রেগে যায়। সে এক মুহূর্ত আর বাড়ির মধ্যে অপেক্ষা করে না। সে সঙ্গে সঙ্গে বাইরে বেরিয়ে পরমার বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণের মধ্যে সে পথ খুঁজে খুঁজে তার বান্ধবীর বাড়িতে পৌঁছেও যায়। পরমা সেখানে দেবলীনাকে দেখে ভীষণ পরিমাণে অবাক হয়ে যায়। কি ব্যাপার দেবলীনা, তুই এখানে কি করছিস? তোর শাশুড়ি মা, ননদ, বর সবাই তোর হাতের পোড়া কালো কালো রুটি খেয়েছে তো? নিশ্চয়ই তাদের নতুন বউয়ের হাতের পোড়া রুটি খেতে খুব ভালো লেগেছে। তুই কেন আমার সাথে এরকম করলি বলতো? আমি তোকে বিশ্বাস করে এতগুলো রুটি বানাতে বললাম, আর তুই ইচ্ছে করে সব রুটি পুড়িয়ে দিলি। আমি ভাবতেই পারছি না তুই আমার বন্ধু হয়ে আমাকে এইভাবে ঠকাতে পারলি। একদম ফালতু জ্ঞান আমাকে দিবি না, ঠিক আছে? তুই বরাবরই ভীষণ স্বার্থপর মেয়ে, কখনো নিজের স্বার্থ ছাড়া কিছুই বুঝিস না। আসলে দেবলীনা পরমাকে দিয়ে হোস্টেলে নিজের সমস্ত কাজ করাতো, কিন্তু তার বিনিময়ে সে পরমাকে কোনো রকম ভাবে সাহায্য করতো না। এমনকি দেবলীনা হোস্টেল ছেড়ে চলে যাওয়ার পর পরমার সাথে কোনো রকমের যোগাযোগ পর্যন্ত রাখেনি। দেবলীনার যখন বিয়ে হয় তখন সে তার কলেজের সমস্ত বন্ধু এবং বান্ধবীদের নিমন্ত্রণ করলেও পরমা সামান্য গরিব হওয়ায় তাকে নিজের বিয়েতে নিমন্ত্রণও করে না। এর ফলে পরমার ভীষণ পরিমাণে খারাপ লাগে। দেবলীনা বিয়ে করেছে তবু আমাকে একবারও নিমন্ত্রণ করলো না। এখন আমাকে ফেসবুকের মাধ্যমে জানতে হচ্ছে যে ওর বিয়ে হয়ে গেছে। ছি দেবলীনা, তুই আমার সাথে এরকম কিভাবে করলি? দেবলীনা তার বান্ধবীর এরকম কথা শুনে চুপ করে থাকে। সে তাকে উত্তর দেওয়ার মতো কোনো ভাষা খুঁজে পায় না। তুই বিয়ের পরে যখন আমাকে ফোন করলি তখন আমি ভাবলাম তুই হয়তো আমার কাছ থেকে ক্ষমা চাওয়ার জন্য ফোন করেছিস, কিন্তু তখনও তুই নিজের দরকারেই ফোন করেছিলি। আর তুই যে বললি তোকে রুটি বানিয়ে দিতে হবে, আমি সেই সুযোগে একটা বড় ফন্দি বানিয়ে ফেলেছিলাম। পরমা দেবলীনার কাছ থেকে বদলা নেওয়ার জন্য ইচ্ছা করে রান্নাঘরে গিয়ে টেরা বেঁকা এবং পোড়া পোড়া কালো রুটি বানায়, যাতে দেবলীনা নিজের বাড়ির লোকেদের সামনে ভীষণ পরিমাণে অপমানিত হয়। অন্যদিকে দেবলীনাও পরমাকে বিশ্বাস করে সেই রুটিগুলো নেওয়ার পর আর প্যাকেটটা খুলে দেখে না। তাই সে জানতেই পারে না যে ওই প্যাকেটের মধ্যে পোড়া রুটি ছিল। আমি জানি আমি তোকে বিয়েতে নিমন্ত্রণ না করে খুব ভুল করেছি, কিন্তু তাই বলে তুই আমার উপর এভাবে বদলা নিবি? তোর জন্য আমাকে সবার সামনে ভীষণ অপমানিত হতে হয়েছে। তুই আমার বিশ্বাস ভেঙে দিয়েছিস। তুই আর আমাকে বিশ্বাসের কথা বলিস না। এতই যখন বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন করছিস তাহলে নিজের হাতে সুন্দর গোল গোল আর ভালো রুটি বানানো শিখে নে, তাহলে দেখবি কখনো আমার কাছ থেকে রুটি বানানোর প্রয়োজন পড়বে না। পরমার কথা শুনে দেবলীনার খুবই খারাপ লাগে। পরমাকে বিয়েতে নিমন্ত্রণ না করার জন্য দেবলীনা তার বান্ধবীর কাছ থেকে ক্ষমা চেয়ে বাড়িতে ফিরে আসে। এবার আমিও পরমার মতো ভালো রুটি বানাতে শিখবো, তাহলে আমাকে আর কেউ কখনো কথা শোনাতে পারবে না। অনেক হয়েছে, আর নিজের অপমান আমি সহ্য করতে পারবো না। এই বলে দেবলীনা ইউটিউব দেখে দেখে 10-15 দিনের মধ্যেই গোল গোল এবং সুন্দর রুটি বানানো শিখে ফেলে। সে ভালো করে রুটি বানিয়ে নিজের শ্বশুরবাড়ির লোককে খাওয়াতে শুরু করে। নতুন বৌমার মধ্যে এরকম পরিবর্তন দেখে তার শাশুড়ি মা ভীষণ পরিমাণে খুশি হয়। যাক, তুমি এতদিনে আমার মান রাখলে। এবার তোমার হাতে রুটি খেতে আমার কোনো সমস্যা নেই, কারণ তুমি আর আগের মতো নিজের বান্ধবীকে দিয়ে জলা পোড়া রুটি নিয়ে আসো না। এভাবে দেবলীনা আর কখনো কোনো কাজে পিছিয়ে থাকে না এবং কাউকে ব্যবহার করার কথাও ভাবে না। সে নিজেই তার শ্বশুরবাড়ির লোকেদের জন্য ভালো মন্দ খাবার রান্না করে এবং সুন্দর করে রুটি বানিয়ে সকলকে পরিবেশন করে খাওয়ায়। এভাবেই সে সকলের সঙ্গে সুখে শান্তিতে বসবাস করতে থাকে।